হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দ্য জাজ ফ্রম হেলের এপিসোড 3 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরু হয় 1999 সালে, যেখানে আমরা দায়নের অতীত সম্পর্কে জানতে পারি। ছোটবেলায় সে মানসিক আঘাত পায় যখন বাড়িতে ফিরে তার বাবা মাকে মৃত অবস্থায় দেখতে পায় এবং ঘাতক তখনও রান্নাঘরে ছিল। এটি আমাদের বর্তমান সময়ে ফিরিয়ে আনে, যেখানে বিটনা দায়নকে ছুরিকাঘাত করে হেসে ওঠে এবং তাকে নরকে যাওয়ার কথা বলে, কিন্তু শেষ মুহূর্তে সে দ্বিধা করে, তার ছুরিটি অদৃশ্য হয়ে যায় এবং নরকের পরিচালক বেল উপস্থিত হয়। সে বিটনাকে ভুল ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য তিরস্কার করে এবং জাস্টিসিয়াকে সতর্ক করে যে তার ভুলের কারণে এখন তার প্রাথমিক লক্ষ্য 10টি হত্যার সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। দাওয়ানের আঘাতগুলো মুছে যায়, সম্ভবত ছুরিটি অভিশপ্ত হওয়ার কারণে, এবং সে জেগে ওঠে তার পাশের ক্ষত সম্পূর্ণরূপে অদৃশ্য হতে দেখে। দায়ন বিটনাকে থানায় নিয়ে যায়, কিন্তু তার গল্পটি শুনে পরিচালক তাকে ব্রেথালাইজারের পরীক্ষা করায়। অবশ্যই সে মদ্যপান করেছে, তাই পুলিশ দায়নকে অদ্ভুত গল্পটিকে মাতাল অবস্থার জন্য দায়ী করে। আর হাতকড়া বিটনার দাবি করে যে সে ইচ্ছাকৃতভাবে দায়নের সঙ্গে এসেছে, কারণ সে ভেবেছিল এটা দায়নের কোনো পছন্দের ব্যাপার। এখানে কিছু মজার রসিকতা হয়, তারপর বিটনাকে ছেড়ে দেওয়া হয় এবং দায়ন হতভাগ্য অবস্থায় থাকে। একটি স্থানীয় খাবারের দোকানে বিটনাকে ছুরি দিয়ে হুমকি দেয় এক ওয়েট্রেস। সে দাবি করে পৃথিবীতে তার থাকার জন্যই বিটনাই দায়ী এবং সে নরক থেকে আসা এক দানব যার নাম গ্রিমোরি। সে বিটনাকে বলে চলে যেতে, যদি না চায় সে অন্য কেউ তার উপস্থিতি সম্পর্কে জানুক। বিশ্বাস করে যে বিটনা নরক থেকে পালিয়ে এসেছে। বাস্তবে আমরা জানি যে জাস্টিসিয়া, এবং যখন গ্রিমোরি এটা বুঝতে পারে তখন সে হঠাৎ বদলে যায় এবং গভীরভাবে নত হয়ে বলে সে জাস্টিসিয়ার বড় ভক্ত। মনে হয় গ্রিমোরি, যাকে পৃথিবীতে লি আরং নামে ডাকা হয়, একই ধরনের কাজে নিযুক্ত। তাকে কয়েকজনকে হত্যা করতে হবে। গ্রিমোরি মনে করে বিটনাকে নিশ্চিত করতে হবে যে দায়ন এ বিষয়ে কথা না বলে, তাই দায়নের সঙ্গে আর কখনো দেখা না করার পরিকল্পনাটি হয়তো সঠিক উপায় নয়। বিটনার সহকারী কুমান্দো তাদের কথা বলতে রেখে সোজা চলে যায় এক মহিলার সঙ্গে, যার হাতে একটি বাইবেল রয়েছে। মহিলাটি তাকে কাছের গির্জায় নিয়ে যায়, বিশ্বাস করে যে তিনি তাকে রক্ষা করতে পারবেন এবং ঈশ্বর তাকে গ্রহণ করবেন। এটি বেশ মজার এবং কুস্বেচ্ছায় যায়। অন্যদিকে বিটনা দায়নের সঙ্গে দেখা করতে আসে এবং তাকে সবকিছু বলে দেয়। সে ছুরিটি দায়নের সামনে ডেকে আনে, ক্যামেরাগুলো ভেঙে ফেলে এবং নিশ্চিত করে যে তার কাজের জন্য কোনো সাক্ষী নেই। এমনকি সে দায়নের গোপন ভিডিও রেকর্ড করার প্রচেষ্টা থামিয়ে দেয়। বিটনা দায়নের সতর্ক করে এই বিষয়ে না তাড়া করার জন্য এবং বলে যে সে দায়নকে হত্যা করার জন্য তাকে ফাঁদে ফেলেনি। যা কিছু হয়েছে তা তার বলা কথার উপর ভিত্তি করে ঘটনাক্রমে হয়েছে। বিটনা তাকে এই মামলা বাদ দিতে বলে এবং তার সময় নষ্ট না করার পরামর্শ দেয়, কিন্তু সমস্যা হলো দায়ন কখনো কোনো কিছু বাদ দিতে ভালো নয় এবং তার বাবা মা মারা যাওয়ার পর থেকে সে সঠিক কাজ করার জন্য এক ধরনের সংগ্রামে লিপ্ত হয়েছে। আমরা এই সপ্তাহের কেস সম্পর্কে প্রথমবার জানতে পারি। সেই রাতে একটি হ্রদের মাঝখানের বিপর্যয় ঘটে। জিহো এবং তার মা পানিতে ডুবে যাওয়ায় গাড়ি থেকে পালিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত জিহোর বাবা মদ্যপ অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে এবং শেষমেশ ডুবে মারা যায়। এর পরপরই জিহোকে নিয়ে একটি অভিভাবকত্বের লড়াই শুরু হয়। তার মা বা জায়ং এবং শাশুড়ি জিহোর লালন পালন কার হাতে থাকবে তা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। শাশুড়ি এখানে বিচারে রয়েছে, কারণ তিনি আন্তরিকভাবে সম্মতি ছাড়াই অবৈধভাবে জিহোকে নিয়ে গিয়েছিলেন। তবে এই মামলার পেছনে আরও গভীর কিছু রয়েছে যা প্রথমে বোঝা যায় না। এই কেসে একটি বড় পরিমাণ বিমার টাকা জড়িত এবং বলা হয় যে জায়ং তার বর্তমান স্বামীর আগে যে ব্যক্তির সঙ্গে থাকতেন তিনি হঠাৎ মারা যান। স্বাভাবিকভাবেই এটি বিটনার আগ্রহকে উদ্দীপ্ত করে, কারণ সে মনে করে এখানে জেতার মতো কিছু আছে। বাইরে দায়ন একটি মেগাফোন নিয়ে হাজির হয়, বিটনাকে বাইরে এসে তার সঙ্গে কথা বলতে বলেছে। এটি বিটনাকে বিচলিত করে, কারণ সে তখনই জায়ংয়ের সঙ্গে দেখা করার প্রক্রিয়ায় ছিল। যেহেতু সে দায়নের ফোন কল এড়িয়ে যাচ্ছে, দায়ন সিদ্ধান্ত নেয় যে তারা পরের এক সপ্তাহে একে অপরের সঙ্গে দেখা করবে। বিটনা একেবারেই খুশি নয়, সে তুচ্ছ করে চলে যায় এবং জায়ং কাজ করে যে স্কুলে সেখানে পৌঁছায়। জায়ং তার শাশুড়িকে ভয় পায় এবং কী করবে তা নিয়ে অনিশ্চিত। গত বছর গৃহ তার ক্লাসের ছাত্র ছিল। তার মা যখন সেই 2 বছর বয়সী ছিল তখন একটি অসুস্থতায় মারা যায়। এরপর জায়ং তার প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করেছে এবং যত্ন নিতে থাকে। একসময় সে গৃহকে দত্তক নেয়, কিন্তু ঘটনা আরও জটিল হয়ে ওঠে। আসল ঘটনা হলো শাশুড়ি যখন হিয়নসুর 5 বছর বয়সী ছিল তখন তাকে ছেড়ে চলে গিয়েছিল। 30 বছর পরে সে টাকা চাইতে ফিরে আসে, আর এখন তার ছেলের মৃত্যুর পর বিমার টাকা চায়, তাই সে এই নিয়ে ঘুরঘুর করছে। এই অবস্থায় বিটনা নিজেও এক ধরনের দ্বিধায় পড়ে যায়। এখানে কমপক্ষে 2 মিলিয়ন অন এবং মৃত্যুর পরবর্তী সুবিধাও জড়িত, এবং দায়ন বিটনার সঙ্গে পুনরায় দেখা করলে এইসব বিষয় নিশ্চিত করে। সে চায় তারা একসঙ্গে কাজ করুক এবং বিশ্বাস করে যে সে বিটনার জন্য উপকারী হতে পারে। পরের দিন বিটনা দায়নের থেকে এগিয়ে থাকার চেষ্টা করে। তার লক্ষ্য হলো মিসেস বে এর কাছে
কাছে যাওয়া যাতে জানতে পারে দাদি কি লুকিয়ে রাখছে, কিন্তু দায়ান ইতিমধ্যে বাইরে তার জন্য অপেক্ষা করছিল। তারা দাঙ্গায় দেখা করতে পৌঁছায় এবং তিনি ঘরের চাবি ছুড়ে দিয়ে দেখান যে জিহো সেখানে নেই, কিন্তু জিহো আসলে সেখানেই রয়েছে। সে আলমারির মধ্যে লুকিয়ে আছে যাতে তাকে নিয়ে যাওয়া না হয়। এই সময় মূল দরজায় একটি ঘন্টা রয়েছে যা দায়নের বাবা মার বাড়িতে ঘন্টার মতো শোনাচ্ছে এবং দায়ন এতে স্পষ্টভাবেই প্রভাবিত হয়। বিটনা এটি লক্ষ্য করে না এবং বিষয়টি নিয়ে তদন্তও করে না। শাশুড়ির মতে জায়ং আন্ত্যেষ্টিক্রিয়ার সময় অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এবং 3 দিন পরে কোথাও পাওয়া যায়নি। 5000 ওন রেখে ছোট জিহোকে একা ফেলে রেখে। এতে দেখা যায় যে জায়ং এই টাকা দিয়ে নিজের জন্য ভালো পোশাক কিনেছে। জিহো সম্পূর্ণরূপে শূন্য অবস্থায় রয়েছে। দায়ন এই বিষয়টি নিয়ে আরও জোর দেয় এবং মৃত্যুর সুবিধা সম্পর্কে জানতে চায়। সত্য হলো শাশুড়ি উদ্বিগ্ন যে জিহো কিছুই পাবে না এবং সে জিহোকে বাঁচাতে নিয়ে গিয়েছে। বিটনা বর্তমানে জিহোর সঙ্গে উপকূলে রয়েছে। জিহো তার আঁকাগুলো দেখায় এবং বিটনা তুচ্ছ করে বলে যে সবগুলোই খারাপ, কিন্তু একটি ছবি আসলে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি তার এবং তার সৎ মায়ের একটি ছবি। এখন দেখা যায় সে জিহো আসলে জায়ংকে দেখতে পেয়েছিল যখন সে সিট বেল্টটি গ্লু দিয়ে আটকে দিচ্ছিল রাস্তায় বের হওয়ার আগে। সে ইচ্ছাকৃতভাবে পানিতে ঢুকে পড়েছিল এবং হিয়নসুকে ডুবতে দেয়। প্রকৃতপক্ষে সে সানরুফও বন্ধ করে দিয়েছিল এবং জিহোকে হুমকি দেয় যে যদি কথা বলে তবে তার দাদিকে মেরে ফেলবে। বিটনা যা কিছু করতে পারে তা করতে প্রস্তুত এবং দায়নকে বলে যে সে জিহো এবং প্রতিটি শিশুর সাক্ষ্যকে বিশ্বাস করে। যদিও সে শিশু দায়ন হতে পারে, সে জানে যে শিশুরা কৌশলী নয় বা তাদের কোনো কিছুর বিকল্প এজেন্ডা নেই। এটি দায়নকে হঠাৎ কাঁদতে বাধ্য করে কারণ সে বুঝতে পারে যে এই দানবটির আসলে একটি হৃদয় রয়েছে। আদালতে বিচারক কান তার রায় ঘোষণা করে। দাদির মামলা স্থগিত করা হয়। এর অর্থ হলো তিনি জিহোকে নিয়ে যাওয়ার অপরাধে শাস্তি পাবেন না, তবে তাকে নিশ্চিত করতে হবে যে তিনি পরবর্তী 2 বছর কোনো অপরাধ করবেন না যাতে তিনি মুক্ত থাকতে পারেন। এটি বিচারকের দেওয়া সবচেয়ে হালকা শাস্তি। দুর্ভাগ্যবশত সবকিছুর পরেও জায়ংয়ের প্যাটার্নাল রাইটস এখনও বহাল রয়েছে, তবে এটি বিটনার পরিকল্পনার অংশ কারণ সে তার আয়নায় লক্ষ্য করে যে জায়ং জিহোকে গোসলের টবের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। শিশু যদি মারা যায় তবে বিটনা সেখানে উপস্থিত হয় এবং একটি ছুরি দিয়ে জায়ংয়ের সামনে দাঁড়ায়, প্রস্তুত হয়ে নরকের অভিশাপ করার জন্য। অবশ্যই এটি প্রাকৃতিকভাবে বলার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো দ্য জাজ ফ্রম হেলের এপিসোড 3 এর এক্সপ্লেনেশন? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।